This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিনটা মনে আছে আপনাদের? হাল্লার রাজপ্রাসাদ, গবেষক বোরফিল ল্যাবরেটরি, গুপিগাইন, বাঘাবাহিন, ছোটোবেলা তো ওই দেখেই বড়। এবার দেখুন ওই কী সব মেশাচ্ছিল ওই গবেষক বরফি, আর কী সব ভুস ভাস করে ধোঁয়া টোয়া উঠছিল। সোজা কথায় কেমিক্যাল রিয়াকশান হচ্ছিল। কেমিক্যালের সঙ্গে ওই কেমিক্যাল মেশালে এরকমই সব হবে। আর একটু ভুলচুক হলেই ভুস করে ধোঁয়া বেরোবে, বা কখন যে কী বেরোবে কেউ জানে না। কারণটা কি জানেন তো? কারণ ওই কেমিক্যাল রিয়াকশান ঠিক হলে একরকম, না হলে আরেক রকম। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটাও তো কেউ জানে না। হয়তো ভুল রিয়াকশানেই বড় প্রাপ্তি কিছু হয়ে যেতে পারে। কিন্তু ওটা ব্যাপারটার মধ্যে একটা বিষয় খুব পরিষ্কার, এই সংস্পর্শে বিক্রিয়া বিষয়টা খুব গোলমেলে। কে যে কার সংস্পর্শে এসে কীরকম আচরণ করবে, আগুন বেরোবে নাকি ধোঁয়া বেরোবে, সেটা আগের থেকে বলা যাবে না। এই বোরফিল ল্যাবরেটরির মতো রাজনীতির পরীক্ষাগারেও তো এটা প্রতি মুহূর্তে হচ্ছে। কে যে কার সাথে কখনো মিশছে, তাতে ধোঁয়া বেরোচ্ছে, কখনো আগুন বেরোচ্ছে, কখনো জল হচ্ছে। এই যে শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ডাক্তারদের বৈঠকের দায়িত্বে ছিলেন। ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের ক্যাম্পে তিনি গিয়ে হাজির হয়েছিলেন। অর্থাৎ ক্যাম্পের সংযোগে এসেছিলেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোগে এসেছিলেন শান্তনু সেন। এবার সেই অ্যাকশানের রিয়াকশানটা কী হলো দেখলেন? সংস্পর্শে বিক্রিয়ায় কী হলো? ধূপ করে আগুন জ্বলে উঠল। আর ফল তৃণমূলের অ্যাকশান, শান্তনু সেন সাসপেন্ড। দ্বিতীয় উদাহরণ, সেটাও আজকেই। শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবনে গেছিলেন। কার সাথে দেখা করেছিলেন? স্বাস্থ্য দপ্তরের ওষুধ আর চিকিৎসা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব চৈতালি চক্রবর্তীর সঙ্গে। শুভেন্দু অধিকারী দুপুরে গেছিলেন, মানে দুপুরবেলা কোথাও গিয়ে একটা অ্যাকশান হয়েছিল। রিয়াকশানটা কি রাতে? খবর হলো স্বাস্থ্য দপ্তর ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্ট সেক্রেটারিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। ভাবুন, শুধু দেখা করেছেন তাতেই সরে গেলেন নাকি? মানে কার্য কারণ বিশ্লেষণ করে সেরকমই তো মনে হতে পারে। সেটা ভাবনাটা অমূলক কিনা তা জানি না। ওই বললাম, কোন জিনিসের সাথে কোন জিনিসের রিয়াকশানে কি ঘটবে সেটা কেউ জানে না। শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ডাক্তারদের দেখা করিয়ে শোকজ হয়েছিলেন, নাকি অন্য কোনো কারণে জানি না। চৈতালি চক্রবর্তী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে সাসপেন্ড হলেন, মানে ট্রান্সফার হলেন, জানি না। এবার গোটা পরিস্থিতিটা শুধু আবার খেয়াল করে দেবেন, কখন এটা ঘটল। যখন মেদিনীপুর মেডিকেলে সন্তানের জন্ম দেওয়ার পর মায়ের আচমকা মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ কি? খারাপ মানের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়াতেই এই কেশপুরের বাসিন্দা মামনি রুইদাসের মৃত্যু হয়েছে নাকি হয়নি, এই নিয়েই টানাপোড়েন। নাকি যে অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়া হয় প্রসূতিদের, সেই ইঞ্জেকশানে কোনো খুঁত ছিল, সেজন্যই কি মামুনের মৃত্যু হলো, সেটাও জানা যায়নি। এরকম ভ্যারাইটিস ওই বিভিন্ন রকম কোশ্চেন, প্রশ্ন, এগুলো যখন স্বাস্থ্য দপ্তরকে একদম জেরবার করে দিচ্ছে, বিরোধী নেতারা সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা করছেন, তখন শুভেন্দু অধিকারীর সঙ্গে দুপুরে দেখা করে রাতে ট্রান্সফার হয়ে গেলেন ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্ট সেক্রেটারি। এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার জন্যই বদলি, নাকি এক মায়ের মৃত্যুতে বড়সড় কোনো গাফিলতি স্বীকার করতে চাইছে বলেই এই ওষুধ আর চিকিৎসার সরঞ্জামে দেখভালের দায়িত্ব যার ওপর ছিল, মানে যার ডিপার্টমেন্টের ওপরে ছিল, সেই সচিবকে রাজ্য সরকার সরিয়ে দিল? না, এর উত্তর পাওয়া যায়নি। আমরা শুধু রিয়াকশানটা দেখেছি, আগুন জ্বলতে দেখেছি। এবার শুধু বদলির নির্দেশটা দেখে এটা মনে হয়েছিল যে আচ্ছা, তাহলে কি ওই যে স্যালাইন বা ইঞ্জেকশনের মান নিয়ে প্রশ্নগুলো উঠছে সেগুলো সত্যি? অন্তর্তদন্তে কি রাজ্য প্রমাণ পেয়েছে? হয়তো পরিষ্কার করে বলছে না, বা কিন্তু
স্যালাইন বা অক্সিডেশনের কারণেই কি এই মামনি রুইদাস মারা গেলেন? সেজন্যই কি সংশ্লিষ্ট বিভাগের সচিবের বিরুদ্ধে এরকম কড়া পদক্ষেপ নেওয়া হলো? এই প্রশ্নগুলো জাস্ট মনে আসছিল, জানেন তো। উত্তরের জন্য বেশিক্ষণ না, কাল রাত থেকে আজ দুপুর শুধুমাত্র এই অল্প সময়টা অপেক্ষা করতে হলো। আর তাতেই পরিষ্কার হয়ে গেল চৈতালি চক্রবর্তীর বদলি যে কারণেই হোক, প্রসূতির মৃত্যুতে স্যালাইন নিয়ে ওঠা বিতর্কের কারণে কিছুতেই হতে পারে না, অন্তত রাজ্য সরকার কিছুতেই সেটা প্রকাশ্যে আনবেনই না, কোনোদিন স্বীকারও করবেন না। কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং আজ প্রেস কনফারেন্সে এসে জানিয়ে দিয়েছেন মেদিনীপুরে মেডিকেলে এই মামনি রুইদাসের মৃত্যুটা আগাগোড়া হিউম্যান নেগলিজেন্স, মানে মানুষের গাফিলতিতে হয়েছে, মানুষের, ওষুধের নয়। সেই মানুষ এক্ষেত্রে 12 জন চিকিৎসক যাদের সাসপেন্ড করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর যদি বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি চেনেন, তাহলে কি ভুল বলবো? আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। যে সিনিয়র ডক্টরদের ওই ওটি করার কথা, সিজার করার কথা, যার অ্যানাস্থেশিয়া দেওয়ার কথা, তারা এই 4 জন সিনিয়র ছিলেন না। আচ্ছা, ট্রান্সফার মানে তো সরিয়ে দেওয়া, আর সাসপেনশন মানে হটিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলোতে বিশ্বাসী নন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এবং বলেছিলেন, সেগুলোই তো ঘটেছে। দেখুন, আজকের পর পরিষ্কার রাজ্য বিশ্বাস করছে যা হয়েছে সবটাই ওই চিকিৎসকদের জন্য হয়েছে, ওরাই দায়ী। স্যালাইন বা ইঞ্জেকশনের কোনো ভূমিকাই নেই। এই একই কথা তো 24 ঘন্টা আগে কুণাল ঘোষ বলে দিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী বললেন। ভালো করে যদি না চিনতেন তাহলে মুখ্যমন্ত্রী কি বলবেন বা কি বলতে পারেন সেটা কুণাল ঘোষ একদিন আগে কি করে আন্দাজ করবেন? মনে হলো যাই বললাম আর কি। ওই রাজনীতিকরা কে কোনটা জানেন না জানেন, কার কি স্পেশাল ক্ষমতা আছে, এটা বোঝা আপনার আমার সাধ্যের মধ্যে নেই। আমি শুধু ভাবছি জানেন তো অন্য কথা, আমি ভাবছি এই চিকিৎসকরা তারা কোন এক্সপেরিমেন্টে ভুল করেছিলেন বলুন তো, যে তাদেরই নন্দ ঘোষ ধরে নিয়ে রাজ্য এরকম কড়া অ্যাকশান নিল। কী রিয়াকশান করলেন তারা যে নিজেদের বিরুদ্ধে অ্যাকশান হয়ে গেল? দেখুন, প্রশ্ন যদি মাথায় আসে, মনেও তো অনেক কথা আসে, যে কথাগুলো আবার আপনাদের সাথে ভাগ করে না নিলে কিছুতেই চলে না। তাই চলুন আজকে সেই কথাগুলো একটু বলে ফেলি, একটু ভাগ করি, করে গুণ ভাগ যোগ বিয়োগ করে কি দাঁড়ায় দেখি, এবং সবথেকে বড় কথা মনটা একটু হালকা করি সেই কথাগুলো বলে, যে কথাগুলো না বললেই নয়। মনের মধ্যে কতটা রিয়াকশন হলে এরকম একটা অ্যাকশনের ভিডিও তৈরি হয়, একটা ছবি তৈরি হয়, সেটা বোধহয় আমরা ওই সময়টায় যারা ছিলাম আর কি, তারা বুঝে গেছি এবং কোনোদিন ভুলব না। ওই ভিডিওটা 1989 সালের 5ই জুনের, তার আগের দিন অর্থাৎ 4ঠা জুন বেজিংয়ের তিয়াননমেন স্কোয়ারে বিদ্রোহী ছাত্রদের ওপর সেনা আক্রমণ হয়েছিল। মনে আছে আপনাদের? চীনা সেনার গুলি গোলায় কতজন ছাত্র সেদিন মারা গেছিলেন? চীনের বিষয় তো পরিষ্কার করে জানা কখনো যাবে না। চীনের সরকারি হিসেবে 200 জন প্রতিবাদী ছাত্রের মৃত্যু হয়, যদিও বেজিংয়ের ব্রিটিশ দূতাবাস দাবি করেছিল তিয়াননমেন স্কোয়ারে অন্তত 1004 প্রতিবাদীর মৃত্যু হয়েছে। দেখো, 200 হোক বা 4000, সংখ্যায় কি আসে যায়? একদল প্রতিবাদীর ওপর এরকম যে আক্রমণ নেমেছিল সরকারের, সেটা তো সত্যি। প্রতিবাদীদের ওপর এরকম ক্ষেপে উঠেছিল কেন চীনের কমিউনিস্ট সরকার? কারণ 7 দশকের শেষে মাও জেদংয়ের মৃত্যুর পর চীনের সরকারের নীতি নিয়ে প্রশ্ন উঠে গেছিল। চারিদিকে অস্বাভাবিক হারে দারিদ্র্য বাড়ছিল। আর্থিক দুরবস্থার কারণ যে সরকারের ভুল নীতি, সেটা চীনের 250টা শহরে বলতে শুরু করেছিল ওই ছাত্রদের একটা বড় অংশ।
সরকারি নীতি নিয়ে প্রশ্ন, সরকারের ভুল ধরা, এত বড় দুঃসাহস! না, কোনো সরকার এটা এরকমভাবে তো দেখে না, ভালোভাবে তো নেওয়ার প্রশ্নই ওঠে না। চীনা গভর্নমেন্টও ব্যাপারটা ভালো চোখে দেখেনি। তাই 89 সালের জুন মাসে তিয়েনানমেন স্কোয়ারে যখন প্রতিবাদী ছাত্ররা বিপুল সংখ্যায় জড়ো হতে শুরু করেন, তখনই বিদ্রোহ দমনে সেনা নামিয়ে দিয়েছিল চীনের কমিউনিস্ট পার্টি। ফল ওই 4 জুনের গণহত্যা। আর তার পরের দিনই তো এই দৃশ্যকল্পটা তৈরি হয়েছিল। এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউবের সৌজন্যে চারপাশে ছড়িয়ে গেছে। আপনি চাইলে দেখে নিতে পারেন, যখন চান দেখে নিতে পারেন, কারণ এটা উদ্বুদ্ধ করার একটা ছবি, জানেন তো, অস্বীকার করার উপায় নেই। ওই 4 জুনের পরের দিন চীনা ট্যাঙ্কের সামনে ওই একটা মানুষের বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়া, এটা একটা অবিস্মরণীয় মুহূর্ত। দুদিনের দুটো শিক্ষা: এক, কোনো সরকারি প্রতিবাদকে ভালো চোখে দেখে না, আর 2, শৃঙ্খল যত শক্ত হয় ততই সেই শিকল ভাঙার দুঃসাহস দেখায় মানুষ। কোথাও না কোথাও তো ভেতরে একটা বিক্রিয়া হয়, এটাকে রাসায়নিক বলবেন না মানসিক, সেসব ভুলে যান, বিক্রিয়া হয়। আর সেই রিয়াকশানের অ্যাকশানটা তো দেখলেন, দেওয়ালে পিঠ থেকে গেলে এইসবই হয় আর কি, এটা বুঝলাম। এমনিতে দেখুন, চীনা জিনিসে তার কোনো গ্যারান্টি নেই, এটা আমরা জানি, খুব একটা টেকসই হয় না, আজ আছে কাল নেই। কিন্তু তিয়েনানমেন স্কোয়ারের ঘটনাটা 35 বছরের পুরনো, অথচ দেখুন তারপরেও কিভাবে প্রাসঙ্গিক থেকে গেছে। ইতিহাস একদম নজিরবিহীন একটা অধ্যায় হয়ে গেছে। এ রাজ্যের তৃণমূল সরকারের ইতিহাসে সব থেকে নজিরবিহীন প্রতিবাদ কি? তৃণমূল সরকারের একদম গোড়ার দিকে চিটফান্ডে প্রতারিতরা প্রতিবাদ করেছেন। তারপর দেখুন বিভিন্ন রকম ঘটনা তো ঘটেইছে, সারদা, নারদা, তারপরেই নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি, বিবিধ টাকার পাহাড়, সব কিছু হয়েছে। বঞ্চিত চাকরি প্রার্থীরা দিনের পর দিন আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু কোনো প্রতিবাদী ওই আরজিকর আন্দোলনের মতো এতটা প্রতিক্রিয়া তৈরি করেনি, এতটা রিয়াকশন কোথাও হয়নি। সর্বস্তরে হয়েছিল। ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর জুনিয়র ডাক্তারদের সামনে রেখে চিকিৎসকদের একটা বড় অংশ যে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন, তার মূল কথা কি ছিল? সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি, পরিকাঠামোর অভাব, প্রশাসনিক দুর্নীতি, থ্রেট কালচার। আর আজ নবান্নে বসে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী যা বললেন, তার শিক্ষাটা কি? মানে মরাল বলে যাকে আর কি। রাজ্যের বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নয়ন হয়েছে। যারা বলে হয়নি, ভুল বলে। নতুন নতুন হাসপাতাল হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, নার্স চিকিৎসকের সংখ্যা বেড়েছে, চিকিৎসা কর্মীদের বেতন আর ভাতা বেড়েছে, নতুন নতুন ইকুইপমেন্ট এসছে, রেফারের সংখ্যা কমে গেছে, হাসপাতালগুলো সব বিশ্বমানের হয়েছে। এবার এটা শুনে আবার কেউ বলবেন না যে বিশ্বটা ঠিক কতটা নিয়ে বিশ্ব বলুন তো, ও ভুলে যান। বলা হয়েছে যখন তখন তো হয়েছে, সব হয়েছে। তাহলে হয়নিটা কি? চিকিৎসকদের একটা অংশের নাকি মানের আর মানসিকতার পরিবর্তন হয়নি, বরং অধঃপতন হয়েছে। কর্তব্য অবহেলার অভ্যেস যায়নি বলেই নাকি এই মেদিনীপুর মেডিকেলে মামনি রুইদাসের মৃত্যু হয়েছে। কথাটা কে বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তিনি যখন সার্টিফাই করে দিয়েছেন ব্যাপারটা, তখন তো প্রত্যেকটা বিষয় একদম নির্জলা সত্যি। একটা বিষয় খেয়াল করার মতো বিষয়, জানেন তো, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পুরোটাই রাজ্য সরকারের হাতে। সরঞ্জাম থেকে চিকিৎসা, চিকিৎসক নিয়োগ, রেফারাল হবে কি হবে না, সব কিছু মানে, এবং এগুলো নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন উঠতম, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে এই সব প্রশ্নকে একদম জাস্ট সপাটে বাইরে পাঠিয়ে দিয়েছেন। কিচ্ছু নেই, রেফারাল কমে গেছে, চিকিৎসার পরিকাঠামো তৈরি, হাসপাতাল তৈরি, অসংখ্য চিকিৎসকদের খামতে কিচ্ছু নেই, সব কিছু বিশ্বমানের। শুধু মানে রাজ্যের হাতে যা যা আছে সব যেখানে বিশ্বমানের, সেখানে পুরো ওই এক বালতি দুধে এক ফোঁটা চোনা কোথায়?
ওই ডাক্তারদের মানে, কারণ প্রবেশিকা পরীক্ষাটা কেন্দ্রীয় সরকারের অধীন। ওইখানটাতেই তো ভুলভাল লোকজন সব ঢুকে পড়ছে। মাঝখানে নিট নিয়ে একটা প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল না, সব কিন্তু এক ধাক্কায় নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সব মুছে দিয়ে ওই কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিষয়টার যে ত্রুটিটা ছিল সেটার দিকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলে দিলেন। একসঙ্গে এক ঢিলে দুই পাখি, দুই কেন কতগুলো পাখি ভাবুন তো। এবার খেয়াল করে দেখুন, কেন্দ্রীয় সরকার আর জুনিয়র ডাক্তার দুজনকে আক্রমণ করে নিজেকে কিভাবে ডিফেন্ড করে নিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, এবং বুঝিয়ে দিলেন কি ওই মোরাল, সব কিছুর শেষে মোরাল থাকে, এটা মাথায় রাখবেন সব সময়, ওটাই আসল। আক্রমণই হচ্ছে প্রতিরক্ষার সেরা উপায়। অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিফেন্স। মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড, সেটার অবনতি কেন হচ্ছে এটার জন্য আমরা দায়ী নই, এক্সামিনেশন সিস্টেম দায়ী। এক্সামিনেশন আমরা করি না। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। যারা সেদিন দায়িত্বে ছিলেন মানে যারা সেদিন মেদিনীপুর মেডিকেলের ডিউটিতে ছিলেন, অর্থাৎ চিকিৎসকরা, তারা ঠিকঠাক দায়িত্ব পালন না করাতেই যে মামনি রুইদাসের মৃত্যু, সেটা সম্পর্কে কি করে এত নিশ্চিত হলো রাজ্য? এই প্রশ্নটা কেউ তুলতেই পারতেন, নিন্দুকের বা দুষ্টু লোকের তো কোনো অভাব নেই, কিন্তু প্রশ্ন তোলার উপায়টাই রাখেননি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন কেন মেদিনীপুরে প্রসূতির মৃত্যু হলো সেটা জানতে দুটো সমান্তরাল তদন্ত চালিয়েছেন তারা, একটা না দুটো। একটা তদন্ত যেটা মুখ্য সচিবের নির্দেশে সিআইডি করেছে, আরেকটা তদন্ত যেটা স্বাস্থ্য দপ্তরের বেছে নেওয়া কিছু, বেছেটা কোট আর কোট, হ্যাঁ, কিছু অভিজ্ঞ চিকিৎসকের কমিটি করেছে। দুটো আলাদা আলাদা তদন্ত, আলাদা আলাদা লোকেরা করেছেন। হ্যাঁ, ওই অভিজ্ঞ চিকিৎসকদের একজন বলে ফেলেছিলেন বটে যে ওই ডাক্তারদের ওখানকার ভুল ত্রুটিগুলো খুঁজে বার করতেই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা তারা পেয়েছেন, ত্রুটিটা ডাক্তারদের ত্রুটিটা খুঁজে বার করা। কিন্তু সে যাক, মুখ ফসকে বেরিয়ে যায় এরকম। কিন্তু দুটো তদন্তের রিপোর্টই নাকি একটা জায়গায় এসে মিলে গেছে, সেটা হলো সেদিন মেদিনীপুর মেডিকেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডাক্তাররা কেউ ছিলেন না হাজির। সেই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তার অর্থাৎ পিজিটি পড়ুয়া এবং ইন্টার্নরা একের পর এক ডেলিভারি সামলেছেন, এবং তাদের ভুলেই মামনি রুইদাসের মৃত্যু হয়েছে। এই যে এটা দুটো তদন্ত হয়েছে, সেই দুটো তদন্তের রিপোর্টেই এটা উঠে এসেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। হতেই পারে, এবং যদি হয় তাহলে ভাবুন কি অবস্থা। একজন সিনিয়র ডাক্তার ছিলেন না, ডাক্তাররা তো ধোয়া তুলসী পাতা সবসময়, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই, দায় তো তাদের থাকতেই পারে। এবং যদি এরকম হয়ে থাকে, এদের জন্যেই যদি একটা বাচ্চা জন্মের পর তার মাকে একদিনের জন্য দেখতে পেল না, একটা 5 বছরের বাচ্চা আর কোনোদিন তার মাকে দেখতে পাবে না। জানেন, আজকে আরও একটা বাচ্চার মৃত্যু হয়েছে, বলবো সে কথা, তার মা মৃত্যুর সাথে লড়াই করছে। মানে এই এতগুলো ঘটনা যারা ঘটিয়েছেন, যদি এই অনুপস্থিতিটা তার জন্য দায়ী হয়, তাহলে এদের তো ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। কৌতূহল শুধু একটা জায়গাতে, শুধু একদিনই সবাই অনুপস্থিত ছিলেন, ওই একটা দিনই গাফিলতি হয়েছে নাকি এটাই কমন প্র্যাকটিস? দিনের পর দিন কি এটাই হয়? যদি দিনের পর দিন এটা হয়, কারণ এরকম হট করে একদিন তারা ছিলেন না আর চান্স পেয়ে সব জুনিয়ররা ঝাঁপিয়ে পড়ে অপারেশন নিজেরা করে ফেললো, এরকম তো হওয়ার কথা নয়। যদি এরকম হয়ে থাকে, হতেই পারে জুনিয়ররাই করেছেন, সিনিয়ররা ছিলেন না, তার মানে এটাই তো তাহলে একটা প্র্যাকটিস, এটাই তো অভ্যেস, এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তারা বাইরে থাকবেন, বাইরে তারা নিজের প্রাইভেট প্র্যাকটিস করবেন, আর এই জুনিয়ররা তাদের কাজগুলো সামলাবেন। তাহলে তো গোটা হাসপাতাল জুড়ে দীর্ঘদিন ধরে একটা গাফিলতির চক্র চলছে, ধারাবাহিক গাফিলতি। এটা নজর রাখার দায় কার? স্বাস্থ্য দপ্তরের নয়,
তাহলে যদি এর জন্য একটা প্রাণও যায়, সেটা সেই গাফিলতির দায় সেটা কি স্বাস্থ্য দপ্তর বা রাজ্যের ওপর বর্তায় না? অনেক সময় আমাদের কাছে ইনফরমেশন আসে, তারা সকালে যায়, বায়োমেট্রিক্সে সই করে, কিন্তু 2 ঘন্টা থেকে বেরিয়ে চলে যায়। অনেকগুলো প্রাইভেটে হসপিটালে নার্স অপারেশন করে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে, সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম। ভাবুন, রাজ্যের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় ম্যাক্সিমাম ডাক্তার তারা আসেন, এসে ওই বায়োমেট্রিকের ছাপটা মেরে বাইরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন, আবার বাড়ি যাওয়ার সময় ছাপ মেরে দিয়ে চলে যান। তারপরেও যে স্বাস্থ্য ব্যবস্থাটা টিকে আছে, আই এম শিওর, একদম নিশ্চিত থাকতে পারেন, আমি একদম 100% নিশ্চিত আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বমানের বলেই এই এত গাফিলতির পর, এরকম ধারাবাহিক গাফিলতির পর তারপরে স্বাস্থ্য ব্যবস্থাটা চলছে। দেখুন, মুখ্যমন্ত্রী এই কথার পর কুণাল ঘোষ মিটি হাসছেন কিনা আমি কিন্তু জানি না, কিন্তু ওই প্রেস কনফারেন্সের পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, এই যে সিনিয়র ডাক্তারবাবুরা আসি যাই মাইনে পাই, দায়িত্ব পালনের বালাই নাই, এরকম একটা মানসিকতার পরিচয় দিয়ে বেড়াচ্ছেন, এবং একদিন নয়, দিনের পর দিন, এবং সবাই নয়, অধিকাংশ। এটা কি স্বাস্থ্যকর্তারা আগে জানতেন না? না, সেই প্রশ্ন তোলার অবকাশ অবশ্য মুখ্যমন্ত্রী দেননি তথা স্বাস্থ্যমন্ত্রী দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যের সরকার বা রাজ্য প্রশাসনের দায়িত্ব পরিকাঠামো তৈরি করা এবং মাঝে মধ্যে রিভিউ মিটিং করে সেই পরিকাঠামো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। রাজ্যের দায়িত্ব সমস্ত রকম ফেসিলিটি দেওয়া। এবার সেই ফেসিলিটির ব্যবস্থা যাদের জন্য, অর্থাৎ আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য, আমরা সেই ফেসিলিটির সুবিধা পাচ্ছি কি পাচ্ছি না, এটা নিশ্চিত করার দায়িত্ব নাকি অনলি ডাক্তারবাবুদের। অর্থাৎ যা খুশি তাই সব কিছু সরকারের ওপর চাপাবেন, তা হবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পরিকাঠামোর দায়িত্ব নিয়েছেন, কিন্তু সেই পরিকাঠামোটা কাজ করছে কি না, গাড়ি বানিয়ে দিয়েছেন, ড্রাইভার আছে কি না, সেটা দেখার দায়িত্ব তাদের নেই। আগস্ট মাসে এই জুনিয়র ডাক্তাররা যখন পুরোদমে আরজি কর আন্দোলনটা চালাচ্ছেন, তখন থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই কথাগুলো বলে সতর্ক করেছিলেন। মনে আছে আপনাদের কি বলেছিলেন? ডাক্তারদের মধ্যে অনেকে যে সঠিকভাবে দায়িত্ব পালন করেন না, ডিউটির সময় সরকারি হাসপাতালে কাজ না করে নার্সিংহোমে চলে যান, সেই সব তথ্য প্রমাণ রাজ্য সরকারের কাছে আছে। সময় মতো রাজ্য এই ধরনের ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আবার বলছি, সেটা আগস্ট মাস ছিল, আর এটা জানুয়ারি মাস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস আগের থেকে সরকার জানতো এই রকম ঘটনা ঘটছে। তার আগেও জেনে থাকতে পারে, ওই সময়টায় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন বলে আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, তারা জানেন, ওই সময় থেকেই ধরছি টাইমটা। তারপরেও 5 মাস কেটে গেছে, এর মধ্যে এগুলো তার মানে বন্ধ করা যায়নি। কি করছিলেন? দেখছিলেন, নাকি ওই ব্যবস্থা নেওয়ার মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন? আগস্ট সেপ্টেম্বরে যে কথাগুলো মুখ্যমন্ত্রী লাগাতার বলেছিলেন, এবার সেটা কাজে করে দেখালেন। বলেছিলেন ব্যবস্থা নেবেন, এতদিন ছাড় দিয়ে রেখে দিয়েছিলেন। মেদিনীপুর মেডিকেলের যে 12 জন চিকিৎসককে আজ সাসপেন্ড করা হলো, তাদের মধ্যে যেরকম কয়েকজন জুনিয়র ডাক্তার আছেন, তেমনি হাসপাতালের এমএসভিপি থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডাক্তাররাও রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন তাদের মধ্যে একজন সিনিয়র চিকিৎসক আছেন, যিনি নাকি ঘটনার দিন হাসপাতালে ডিউটি না করে বালিচকে বেসরকারি হাসপাতালে সেখানে একটা ভিজিট করেছিলেন বা ওখানে গিয়ে হয়তো অপারেশন করেছিলেন। তার প্রমাণ নাকি ওই বেসরকারি হাসপাতালের বা ওই প্রতিষ্ঠানের রেজিস্ট্রার থেকে স্বাস্থ্য দপ্তর পেয়ে গেছে, মানে ফুল প্রুফ। রাজ্য সরকার জানতো, এতদিন অপেক্ষা করেছে, তাদের বলেছিল শুধরোতে, দেখছিল
শুধরো নজরে 5 মাস সময়ও তার মানে দিয়েছে। ভাবুন, কম কথা না, বেশ মানবিক সরকার। শুধু সেই মানবিক মনোভাবের জন্য গত সপ্তাহে মামনি রুইদাসের মৃত্যুটা হয়ে গেল। দায়ী কে? দেখুন, গত সপ্তাহে মামনি রুইদাসের মৃত্যুর পর আর মেডিকেলে, ওই মেদিনীপুর মেডিকেলে একটা 8 দিনের বাচ্চা মারা গেছে। ওই বলছিলাম যার কথাটা, যে সদ্যজাতর মা এসএসকেএমে ভর্তি, ওই যে 3 জন গুরুতর অসুস্থ প্রসূতি রয়েছে না, যাদের নিয়ে আসা হয়েছে এসএসকেএমে মেদিনীপুর থেকে, তাদের মধ্যে একজন। জন্মের পর থেকে একটা দিনও যে সদ্যজাত মাকে কাছে পেল না, ব্রেস্ট ফিড করতে পারলো না। মামনির মতো সেই বাচ্চাটার মৃত্যুর দায় যদি হাসপাতালের এই চিকিৎসকদের হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা 100% কেন 200% সমর্থন করা উচিত, করছিও। কিন্তু রাজ্যের এই সিদ্ধান্তকে তো নিরপেক্ষ নজরে দেখতে পাচ্ছেন না আর জি কর আন্দোলনের সাথে যুক্ত ওই ডাক্তারবাবুরা এবং সবথেকে বড় কথা বিরোধীরা। তাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে যত দোষ নন্দ ঘোষের মতোই এই প্রসূতি মৃত্যুর যাবতীয় দায় এবং দায়িত্ব ডাক্তারদের ওপর চাপিয়ে রাজ্য হাত ধুয়ে ফেলছে। এবার এই ভাবার সুযোগটা কে দিয়েছে বলুন তো? আমি ধরেই নিলাম, যদি তারা থাকা না থাকার প্রশ্নই যদি আপনি বলেন, তাহলে আপনি এই কথা বলুন যে আরএল আপনি ব্যান করলেন কেন? আরএল স্যালাইন আপনি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তুলে নিলেন কেন? এর জবাব দিন। তাহলে আপনি কাকে আড়াল করতে চাইছেন? প্রসূতি মৃত্যুর দায়টাকে আপনি 26 টাকার স্যালাইনে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির দায় এড়াতে, আপনি প্যারাসিটামলে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির দায় এড়াতে লিভোফ্লক্সাসিন থেকে শুরু করে আরও 10টা মেডিসিনের যে দুর্নীতি হয়েছে, যেটা 10 বছর আগে অন্য রাজ্য ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে, সেটা আপনি রাজ্যে কীভাবে, কার উদ্দেশ্যে, কে কোন প্রফিটে এই মেডিসিনগুলো চালালো, সেই কোশ্চেনগুলো আসছে না। বরাবরই মুখ্যমন্ত্রীর চিন্তাধারাই তো ওটা। মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, স্বাস্থ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, সব দোষ অন্যের ঘাড়ে। উনি অন্যের ঘাড়ে বন্দুকটা ভালোই ফাটাতে পারেন, তো নতুন কিছু নয়, উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না, মানুষকে তো বাঁচাতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী দুটো দিক দেখার কথা বলছেন, জুনিয়র ডাক্তার আর বিরোধী নেতারাও আমাদের দুটো দিকে নজর টানছেন। একদিকে ওই ডাক্তারদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ, আরেকদিকে ডাক্তারদের ওপর দোষ চাপিয়ে ওই স্যালাইন বা ওষুধ নিয়ে বিতর্কটাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ। যে কোম্পানি স্যালাইন ব্যবহারে বিতর্ক, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বরাত পেয়েছিল 2014 সালে। ঠিক তার পরের বছর 2015 সালে আলিপুরদুয়ার হাসপাতালের এক চিকিৎসক উদয়ন মিত্র নাকি ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং সবথেকে বড় কথা, ওই গুণমান ঠিকঠাক না থাকায় কিছু একটা ঘটে যেতে পারে, এই ভয়ে তিনি নাকি ওই ওষুধগুলো ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলেন। এই প্রশ্ন তোলায় নাকি তাকে শাস্তি পেতে হয়। কলকাতা হাইকোর্টে মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছে, সেই মামলার শুনানিতেও 10 বছর আগের সেই ঘটনার মেনশন হয়েছে। অথচ গত নভেম্বরে কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুর পরেই তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে কালো তালিকাভুক্ত করেছিল রাজ্য। তারপরে এই কোম্পানিকে এ রাজ্যে স্যালাইন উৎপাদন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছিল। তাহলে তাদের তৈরি স্যালাইন কেন সরকারি হাসপাতালে ব্যবহার হচ্ছিল? এই প্রশ্ন যারা তুলছেন, মুখ্যমন্ত্রী তাদের পাল্টা প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। কিন্তু বলছেন যে নিশ্চয়ই মানে এটা ব্যবহার হচ্ছে এবং কোথাও তো কিছু সেরকম ঘটছে না, তাহলে এখানেই কেন ঘটলো? তাহলে কি এর পেছনে অন্য কোনো মানে বলেননি চক্রান্ত আছে কিনা, ওরকমই একটা ব্যাপার আর কি। এবারে রাজনীতিতে যখন এই প্রশ্নগুলো আসে, সত্যি কথা বলতে কি একটা বিষয় কেউ ফেলে দিতে পারি না, কারণ রাজনীতিতে সব হয়। এবং দেখুন, আবার বলছি, বহু ক্ষেত্রে চিকিৎসকরা দায় এড়াতে পারেন না। বহু ক্ষেত্রে চিকিৎসকরা তারা হাসপাতালে না থেকে ওই বাইরে বিভিন্ন জায়গায়
বিভিন্ন নার্সিংহোমে তারা নিজেদের কাজকর্ম করে বেড়ান, এগুলো তো বাস্তব। দিনের পর দিন এই অভিযোগ উঠেছে, সব কটাকে তো উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু তারপরেও তো একটা কথা না বলে থাকা যাচ্ছে না। বিড়ালের স্বভাব জানেন তো, নরম মাটি দেখলে গিয়ে একটু হাঁচর পাচর করে আঁচড়ে আসে। তাই স্যালাইন কাণ্ডে ডাক্তারদের সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন সন্তুষ্ট হতেই পারে যে এই ডাক্তারদেরই গাফিলতি। তদন্ত রিপোর্টে যা উঠে এসছে তার সবটাই ঠিক, কিন্তু স্যালাইনের ব্যাপারটা, ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত 3 দিনে শেষ হয়ে গেল, স্যালাইনের গুণমান খতিয়ে দেখার বিষয়টা, সেটার কি কোনো টাইম ফ্রেম নেই? চলতেই থাকবে, পরীক্ষা চলতেই থাকবে, সেই প্রক্রিয়া কি অশেষ নাকি? এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না, আমরা বন্ধ করে দিয়েছি। একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো, সেখানে তো কোনো ঘটনা ঘটেনি, এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে। गाफिलती मर्डर है, स्टेट स्पॉन्सर्ड मर्डर। 10 दिसंबर उनको मालूम चल गया है आरएल पॉइजनस है, उसका बाद भी थाउजेंड्स ऑफ पेशेंट को ये लोग ये दिया है। देवाशीष रुईदास का जो क्षति हुआ है, ये क्षति पूर्ण करने वाला कोई नहीं है। हेल्थ मिनिस्टर, हेल्थ सेक्रेटरी को तुरंत अरेस्ट करना चाहिए। শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন সব দোষ মুখ্যমন্ত্রীর, তাহলে পরপর রেল অ্যাক্সিডেন্টগুলো যে হচ্ছে সারা দেশে, তাহলে রেলমন্ত্রী এখনো চেয়ারে বসে আছেন কেন? 50 लाख रुपया उसको কম্পেনসেশন দেনা চাইয়ে উইথ পার্মানেন্ট 4th গ্রেড জব। আমি তোমাকে বলছি, তুমি 50 লাখ টাকার 1 টাকা কম নেবে না। তোমাকে 2 লাখ টাকা আমি দিয়ে গেছি, আমি আরো 8 লাখ টাকা দেবো, আমি 10 লাখ টাকা দেবো, মমতার 5 লাখ নেবে না। একজন ডক্টর তিনি অপারেশন না করে, দায়িত্ব পালন না করে, কাঁচা হাতে পড়ুয়াদের হাতে ছেড়ে দিয়ে তিনি অন্য জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করতে গেছেন টাকার বিনিময়ে। সেই মৃত্যুর জন্য সরকার, যেহেতু এটা সরকারি জায়গা, তাই সেই ব্যক্তিদের এত বড় অপরাধের দায়িত্বটাও সরকার নিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে। তো অন্য রাজ্যে কে কোথায় এরম ধরনের ঘটনা, তো অন্য রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে মৃত্যু ইত্যাদি হয়েছে, তো দেখুন না সেখানে কে কত টাকা ক্ষতিপূরণ দিয়েছে। যাদের দোষে এরকম একটা পরিবার ক্ষতিগ্রস্ত হলো, তাদের কে কত ক্ষতিপূরণ দেবে? এই ক্ষতিপূরণে হয়তো তাদের আর্থিক সুস্থিতি ফিরবে। ওই চাকরিও দেবার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, যদি কেউ চাকরি করতে চান। বাচ্চাটার মা ফিরবে কি? একটাই শুধু প্রশ্ন, ওই ঘুরে ফিরে ওই প্রশ্নটা কিছুতেই, বাকি সব বুঝে গেছি। ডাক্তারদের নেগলিজেন্স, তাদের দেখভাল, মানে তারা যে দীর্ঘদিন ধরে এরকম গাফিলতি করছে, সেটা যাদের দেখার কথা ছিল তাদের গাফিলতি, তাদের নেগলিজেন্স, সবটা বুঝে গেছি। কিন্তু যে স্যালাইনটা নিয়ে প্রশ্ন উঠেছিল, যার প্রোডাকশন মধ্যে নির্দেশ দেওয়া হচ্ছিল, সেটা কেন এখনও ব্যবহার করা হচ্ছে? চান্স নেওয়া হচ্ছিল কি না, এইটা বুঝতে পারলাম না, জানেন তো। হয়তো তার জন্য হয়নি কিছু, কিন্তু যার গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে বলে তার প্রোডাকশন বন্ধ করতে বলা হচ্ছে, সেটা কেন দেওয়া হচ্ছিল বলুন তো? জানি না। এই সমস্ত প্রশ্নের উত্তর কোনো না কোনো দিন হয়তো সবারই মাথায় আসবে, তখন হয়তো উত্তরগুলো পাওয়া যাবে। দেখুন, শুভেন্দু অধিকারী আজ কেশপুরে গেছিলেন, মৃত মামনির পরিবারের সাথে দেখা করে তিনি কথাবার্তা বলছিলেন। এবার তিনি যখন সেখানে পৌঁছন, প্রায় একই সময় প্রেস কনফারেন্সে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রেস কনফারেন্সেই মামনির পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন যে পরিবার চাইলে একজনকে চাকরি দেবে রাজ্য। মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী প্রসূতি মৃত্যুর ইস্যুতে একাধারে সরকারের 2 দায়িত্বশীল পদাধিকারীর অবস্থান আমরা মুহূর্তে জানতে পেরে গেছিলাম। মুখ্যমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী একজনই তো, তাই আমাদেরও বিষয়টা বুঝতে খুব সুবিধে হয়েছে। এক জায়গাতে পুরো দুটো, মানে সরকার আর স্বাস্থ্য ভবন দুজনেরই মনোভাবটা স্পষ্ট হয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে আরেক পদাধিকারীকে মিস করলাম, জানেন তো কে বলুন তো? পুলিশ মন্ত্রী। মুখ্যমন্ত্রী অবশ্য পুলিশ মন্ত্রীটা বলবেন তো, কিন্তু পুলিশকে গুলি করার বিষয়টা সরকার কিভাবে দেখছে, ডিরেক্ট পুলিশ মন্ত্রীর কাছ থেকে যদি সেটা জানতে পারতাম না,
তাহলে আজকের দিনের যে কটা প্রশ্ন আর কি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন ওঠে, তো সব কটাই কমপ্লিট হয়ে যেত এক জায়গার থেকে। একটু খাটনি বাঁচত, এই আর কি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশকে গুলি করেছে ওই খুনের অভিযোগে বন্দি আসামি সাজ্জাদ পালিয়ে গেছে, এটা তো এতক্ষণে আপনারা সবাই জানেন। পুলিশকে গুলি করে পালিয়েছে, আসামি গুলি করে পালাচ্ছে। কোথায় পালিয়েছে কেউ জানে না এখনো। আসামিকে ধরতে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। তিলোত্তমা কাণ্ডেও দেখেছিলাম যে অভিযুক্তদের ধরতে, মনে আছে ওই আরজি করে হামলার পর সোশ্যাল মিডিয়ায় পুলিশ গোল গোল মার্ক করে ছবি দিয়েছিল। নাগরিক সুরক্ষার দায়িত্ব যাদের, তারাই নাগরিকদের কাছে সাহায্যের আবেদন করতে আমরা দেখেছি। নিজেরা না পারলে জনগণ খুঁজে দিক, অসুবিধা নেই। দুষ্কৃতী ধরা পড়াটা খুব জরুরি। কিন্তু তার বাইরে গোয়ালপুকুরে যেটা হয়েছে সেটা কিন্তু একেবারে ফিল্মি কায়দা। প্রিজন ভ্যান থেকে চাদর মুড়ি দিয়ে নেমেছিল দুষ্কৃতী, সেই চাদরের ভেতর থেকে বন্দুক বের করে ঠাই 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 গুলিবিদ্ধ 2 পুলিশ কর্মী, বন্দি চম্পট। একেবারে সিনেমা, নিখুঁত স্ক্রিপ্ট। দেখুন, পুলিশের হাত থেকে বন্দি বা আসামি আগেও পালিয়েছে, অশান্তি রুখতে গিয়ে পুলিশ আগেও আক্রান্ত হয়েছে। তাহলে এটা আর আলাদা কেন? আলাদা এই জন্যে যে এই গোটা বিষয়টা সব দিক থেকে নজিরবিহীন। কোথা থেকে পুলিশ পালালো এবং কোথা থেকে গুলি চালালো একটু খেয়াল করে দেখুন তো। সেফ কাস্টডি, বন্দি ছিল কোথায়? জেলে। সেখান থেকে পুলিশের গাড়ি করে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় পৌঁছলো কোথায়? সরাসরি আদালতে। আরেকটা সেফ কাস্টডি, সেখানে কাঠগড়ায় তাকে তোলা হলো। তারপর সেখান থেকে বার করা যখন হলো তখন সে গুলি চালালো। তাহলে বন্দুকটা পেল কোত্থেকে? সে কি বন্দুক নিয়েই জেল থেকে বেরিয়েছিল? তাহলে দায় কার? কারা দফতরের। জেলে তাকে বন্দুক কে দিল? তাকে কি মাঝ রাস্তায় কোথাও কেউ দিয়েছিল? তাহলে দায় কার? পুলিশের। বন্দুকটা পেল কি করে? নাকি তাকে কেউ আদালতে দিয়েছিল? আদালতে এমন নিরাপত্তার ব্যবস্থা যে সেখানে যে কেউ বন্দুক নিয়ে এসে একজন আসামির হাতে বন্দুক গুঁজে দিয়ে চলে যেতে পারে। এটা তো আমাদের আর আপনার আমার নিরাপত্তা নিয়ে এরপরেও কেন ভাববেন বলুন তো? এখানে খুনের অভিযোগে বন্দি আসামি, বিচারাধীন আসামি, সে পুলিশ হাতে বন্দুক পেয়ে যাচ্ছে, পুলিশকে গুলি করে পালিয়ে যাচ্ছে। আর ওদিকে মুম্বাইতে সেখানে সুপার সিকিউরিটির মধ্যে থাকা সাইফ আলী খান, তার বাড়িতে লোকজন ঢুকে পড়ে তাকে ছুরিবিদ্ধ করছে। ওপর থেকে নিচ সমস্ত, মানে যারা সব থেকে সেফ বলে আমরা মনে করি আর কি, তারা আক্রান্ত। যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, নিরাপত্তা দেওয়ার দায়িত্বে রয়েছেন, তারা আক্রান্ত। তাহলে আমি আর আপনি এসব নিয়ে মাথা ঘামিয়ে কী করবো? ওতে দিন কী আছে, ভেবে কোনো লাভ নেই তো। যা হবে পুরোটা কপাল। গোয়ালপুকুরে বন্দি পালিয়েওছে, আবার পুলিশকে গুলিও করেছে। দুটো ঘটনাই একসঙ্গে ঘটে গেছে। তার মানে পুলিশের প্রতি ভয় ডর কমছে। এটা নিয়ে একটা আলোচনা তো হওয়া দরকার। এই আলোচনাটা চলছিল জানেন তো। এই ঘটনাটা বুঝিয়ে দিচ্ছে পুলিশকে গুলি বোমা ছোড়া যায় এবং তাদের হাত থেকে যখন তখন পালিয়ে যাওয়া যায়। অবশ্য প্রথম নয়, এটা 11 বছর আগেও ঘটেছিল, মনে আছে তো? 2013-র 11 ফেব্রুয়ারি হরিমোহন ঘোষ কলেজে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর। কলেজের ছাত্র সংসদ নির্বাচন ছিল, তো বড়সড় কিছু না, ছাত্র সংসদ নির্বাচন। সেখানে অশান্তি রুখতে গেছিলেন তিনি, ব্যাস গুলিতে প্রাণ গেছিল ওই এসআইএ। গুলির লক্ষ্য তাপস চৌধুরী ছিলেন নাকি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লেগেছিল, এ সমস্ত নিয়ে বিতর্ক উঠতে পারে। কিন্তু বিতর্ক তো আরও একটা ছিল, সেদিন দুষ্কৃতীদের মোকাবিলায় পুলিশের হাতে কি পর্যাপ্ত আগ্নেয়াস্ত্র ছিল? পুলিশ কি অস্ত্রধারী গুন্ডাদের রুখতে স্বয়ংসম্পূর্ণ ছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সিপির পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রঞ্জিত কুমার পাচটান্ডাকে। আজ মুখ্যমন্ত্রী এ নিয়ে কিছু না বললেও মুখ খুলেছেন ডিজি রাজীব কুমার। গোয়ালপুকুরে তিনি পৌঁছে গেছেন।
তিনি যখন পৌঁছেছেন, সুতরাং বুঝতে পারছেন কত বড় একটা ঘটনা। ডিজি বলেছেন পুলিশকে কেউ একটা গুলি করলে পুলিশ 4টে গুলি করবে। দুষ্কৃতীদের একেবারে তাদের ভাষাতেই হুঁশিয়ারি। এটা শুনে অনেকেরই মনে হবে এটা কি এনকাউন্টারের ইঙ্গিত। ওই পুলিশ যখন গুলি খেয়েছিল তারা যে পাল্টা কোনো ব্যবস্থা নিতেই পারেনি, আচমকা আক্রমণে হতচকিত হয়ে গেছিল, সেই ভেতরে ভেতরে জমে থাকা রাগটা কি প্রকাশ করে দিলেন ডিজি। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. You will see this. দেখুন, পুলিশের শক্ত হওয়া দরকার এবং সত্যিই পুলিশ অত্যন্ত দক্ষ। তারা নিজেদের রক্ষা করতে এবং আপনাকে আমাকে রক্ষা করতে সত্যিই সক্ষম। এবার কেন কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সেটা তো অন্য প্রসঙ্গ, কিন্তু আপাতত একটা জিনিস তো পরিষ্কার, 1-এর বদলে 4। এটা প্রশাসনের সরকারি ভার্সান। যেমন কুকুর তেমন মুগুরের মতো থ্রেট। আসলে এটা ভয়, যাতে ক্রিমিনালরা ভয় টয় পায় আর কি, ভয় দেখানো এটা। আচ্ছা, ভয়টা এরকমভাবে কেন দেখাতে হচ্ছে? তার মানে পুলিশের প্রতি ভয় ডর কমছে বলে যে সবাই একটা ধারণা তৈরি করে বসে আছে, সেই ধারণাটা কি খুব বেশি ছড়িয়ে পড়েছে? বাচ্চাদের ভয় কখন দেখাতে হয়? যখন বাচ্চারা দুষ্টুমি করে। শান্ত বাচ্চাকে কেউ ভয় দেখায় নাকি? এসবের বাইরেও আরেকটা সিরিয়াস বিষয় এড়ানো যাচ্ছে না। পুলিশকে কেউ গুলি করবে, এটা কি প্রশাসন অবভিয়াস বলে ভেবে নিচ্ছে? হতেই পারে এখন এরকম পরিস্থিতি চারপাশে তৈরি হয়ে গেছে, হাতে হাতে অস্ত্র চলে গেছে, এরকমই ভাবছে নাকি? পুলিশকে গুলি করবে, হামলা করবে, এটাই কি এখন ল অ্যান্ড অর্ডারের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ? দেখুন, সেই জন্যেই কি পাল্টা ভয় দেখাতে হচ্ছে, একটা গুলি করলে কিন্তু 4টে গুলি করে দেবো, কিন্তু তার আগে তো একটা গুলি করতে হবে। পুলিশ যদি তাদের গুলি করার একটা ভাবনা মনের মধ্যে রাখে, পুলিশকে গুলি করা যায়, এই ভাবনাটাই তো একটা ফেইলিওর। কেন একটার বদলে 4টে গুলির কথা বলতে হবে বলুন তো? দুষ্কৃতী বাইরে থাকলেও বন্দুক থাকে, হেফাজতে থাকলেও বন্দুক পেয়ে যায়। বন্দুকটা মানে এখন মানে ওপেন লাইসেন্সড আর কি, যে কোনো জায়গায় সব জায়গায় ওটাই থাকার কথা। হাওয়া বাতাস থাকবে, সেটাও বন্দুকও থাকবে। এবার বন্দুক কোথা থেকে এলো, কে দিল, এসব পুলিশ তদন্ত করুক। যে কারণে হেফাজতে নিয়ে তদন্ত করার দরকার ছিল, সব ফেলে এখন নতুন তদন্ত করতে হবে, অন্য তদন্ত। তবে পুলিশের থেকে এক্ষেত্রে কিন্তু কোনো রকম সাবোতেজ বা চক্রান্তের তত্ত্ব তোলা হয়নি। কয়েক মাস আগে ওই তিলোত্তমা কাণ্ড হোক বা অতীতে পুলিশের ওপর হামলার বহু ঘটনা, বারবার পুলিশের বিরুদ্ধে হামলার নেপথ্যে রাজনৈতিক চক্রান্তের কথা বলা হয়েছিল। আজ কিন্তু নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রসূতি মৃত্যুতেও ইঙ্গিত দিয়েছেন যে নেপথ্যে কিছু থাকলেও থাকতে পারে। নেপথ্যে বা হারালে তো একমাত্র ওই চক্রান্তই থাকে, তাই না? কিন্তু পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ালপুকুরের ঘটনায় তেমন কিচ্ছু বলেন। তবে তার সহকর্মী এবার সেই দায়িত্বটা নিয়েছেন। গোয়ালপুকুরের বিধায়ক তথা মন্ত্রী গোলাম রাব্বানি বলেছেন যে দুষ্কৃতী সাজ্জাক সে ওই তৃণমূল সরকারকে কালিমালিপ্ত করতেই নাকি চাদরের তলায় বন্দুক লুকিয়ে পুলিশকে গুলি করে পালিয়েছে। দেখুন, একটা জিনিস ভাবছিলাম, পুলিশের হাত থেকে বন্দির পালানোটাই তো কালিমা খানোর পক্ষে যথেষ্ট। আলাদা করে আর কালিমালিপ্ত করার জন্যই বগলি ফুলি চালানোর দরকার কেন পড়লো বলুন তো? এটা বিহার, এটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে। ন্যাশনাল বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশ, ইন্টারন্যাশনাল বর্ডার আছে আপনার নেপাল, তারপরে ন্যাশনাল বর্ডার আছে আমাদের বিহার। এই 3টা বর্ডার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ভাবতে হয়। পুলিশ যারা করে তারা একটা কনস্পিরেসি ওয়েতে করে, আর বাইরের লোক ইনভলভ থাকছে, ভিতরে কেউ থাকতে পারে। গভর্নমেন্টকে ডিফেম করার জন্য, সরকারকে ডিফেম করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওর মধ্যে একটা ষড়যন্ত্র এটা
শুধুমাত্র গভর্নমেন্টকে ডিফেন্ড করার ষড়যন্ত্র? দুজন খুনের আসামি, ডাকাতির আসামি, তারা পরিকল্পনা করলো। তাদেরকে যদি কেউ ব্যবহার করে, তাদের তো ব্যবহার হচ্ছে। দেখুন, গোলাম রাব্বানি শুধু শাসক দলের নেতা নন, ক্যাবিনেটের মন্ত্রীও। এবার নেতা মন্ত্রী তো আপনার আমার থেকে অনেক বেশি খবর রাখেন, সোর্স টোর্স অনেক বেশি, ইনপুট নিশ্চয়ই আছে। এবার এটা সরকারের মত কি না সেটা অবশ্য স্পষ্ট করে বলা যাচ্ছে না। কত বিধায়ক, মন্ত্রী, সাংসদ কত কিছু বলেন, পরে শুনতে পাই সেগুলো তাদের ব্যক্তিগত মত, তার সঙ্গে সরকার বা প্রশাসনের কোনো যোগ নেই। তবে সরকার বা প্রশাসনের সব ব্যর্থতাতেই, সব গাফিলতিতেই তো চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব থাকে। এটা কিন্তু আমরা সাম্প্রতিক অতীতে বারবার দেখেছি। গোয়ালপুকুরের রাজ্যকে বদনাম করতে পুলিশকে যদি গুলি করা হয়, তাহলে পরপর আরও তো দুটো ঘটনা একই সময়ে ঘটে গেছে। কি বলবেন বলুন তো? গোয়ালপুকুরের পর ডোমকল, সেখানে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা হয়েছে। আসামিকে ধরে গাড়িতে তুলতেই পুলিশকে কোপ দেওয়া হয়েছে। নরেন্দ্রপুরেও সেম ঘটনা, পুলিশকে ধারালো অস্ত্রের কোপ, এক এসআই আহত হয়েছেন। শ্লীলতাহানির একটা মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। বুধবার রাতে সেই অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীদের ওপর চড়াও হন ওই পরিবারের 3 জন। পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে বলে অভিযোগ। একটা কথা বলুন তো, গোয়ালপুকুরের মতো ওই ডোমকল আর নরেন্দ্রপুরেও কি পুলিশকে মেরে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে? যদি সেটাই হয়, তাহলে এই কালিমালিপ্ত করার সিন্ডিকেটটা তো মনে হচ্ছে গোটা রাজ্য জুড়ে অপারেশন চালাচ্ছে। এটা তো ভালো কথা নয়। একটা ওভারঅল সিআইডি তদন্ত হয়ে যাবে নাকি? পুলিশ আজকাল কিন্তু ভীষণ ভীষণ অ্যাক্টিভ। কোনো কিছু ঘটলেই 24 ঘন্টার মধ্যে পটাপট যারা আসল দোষী তাদের ধরে ফেলছে। নিশ্চয়ই ক্ষেত্র ধরে ফেলবে। এবার পুলিশের ওপর হামলার এই আসল কারণগুলো না খুঁজে চক্রান্ত খোঁজার এই যে একটা চেষ্টা, এতে আদৌ লাভ হচ্ছে কি না এটা নিয়ে অবশ্য অনেক নিন্দুকে অনেক প্রশ্ন তুলতে শুরু করেছে। আর যা পরিস্থিতি, সত্যি কথা বলতে কি জানেন তো, এগুলোকে আর ওই বিচ্ছিন্ন ঘটনা একদম বলা যাচ্ছে না। ভাবছেন পুলিশরা সব সহ্য করে নেবে? ও বেচারার মানুষ না, ওরা যেন হিউম্যান বিং নয়। এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে, পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। কখনো পুলিশের পাশে দাঁড়িয়েছেন, কখনো প্রকাশ্যে পুলিশ টাকা খায় বলে তোপ দেখেছেন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একাংশের ভূমিকায় বরাবরই রাফ অ্যান্ড টাফ। কিন্তু জনমানুষে পুলিশের বিরুদ্ধে খোদ পুলিশ মন্ত্রীর টাকা খাওয়ার স্বীকারোক্তিগুলো পুলিশের ঊর্ধ্বের সম্মানে কি ধাক্কা দিয়েছে? রাজনীতির আকচাকচিতে ঐতিহ্যের গর্বে কি আঘাত লেগেছে? প্রশ্নটা অনেক দিন ধরেই উঠছে। কলকাতা পুলিশ নামটা শুনলেই একসময় অপরাধীর হৃৎপিণ্ডের ধুকপুকুনি বেড়ে যেত। বিশ্বে অপরাধ দমনে অন্যতম সেরা এই বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে একসময় কলকাতা পুলিশের তুলনা চলত। দুনিয়ার অন্যতম সুশৃঙ্খল বাহিনীর বাঙালি অফিসারদের নাম জানত বিশ্বের তাবড় অফিসাররাও। কিন্তু এটুকুই কি শেষ? ঐতিহ্যের মুকুটে রয়েছে আরও মণিমুক্ত। 1897 সালে জলপাইগুড়ির কাঁঠালগুড়িতে নলিকাটা দেহ উদ্ধার হয়। চা বাগানের ম্যানেজার খুনে ভৃত্য কাঙালির দিকে আঙুল ওঠে। আঙুলের ছাপের মাধ্যমে মাত্র 6 মাসে খুনিকে চিহ্নিত করেছিল পুলিশ। সেটাই পৃথিবীর ইতিহাসে সরকারিভাবে প্রথম ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, যেটা করে দেখিয়েছিলেন 2 বাঙালি অফিসার আজিজুল হক ও হেমচন্দ্র বসু। সে বছরই কলকাতায় স্থাপিত হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্টস ব্যুরো। স্কটল্যান্ড ইয়ার্ডেরও ফিঙ্গারপ্রিন্ট বিভাগ খুলতে সময় লেগেছিল 1901 সাল পর্যন্ত। ঐতিহ্যে সেই হাত গলেই বন্দি পালাচ্ছে। বন্দি পালানোটা ব্যতিক্রম নাকি ঐতিহ্যে আঘাত? 2024 নভেম্বর জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে চম্পট পক্সো মামলায় বিচারাধীন বন্দির। অক্টোবর 2024 পালিয়ে যাওয়া বন্দিকে ধরার পর ফের কালনা মহকুমা আদালত থেকে চম্পট বন্দির। জুলাই 2024 নিউটাউন থানা থেকে বর্ধমান সংশোধনাগারে নিয়ে আসার সময় 19 নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় বন্দি। জানুয়ারি 2024 আলিপুর আদালত থেকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া বন্দি চম্পট দেয়। জানুয়ারি 2022 মালদা থেকে ধৃত বাংলাদেশি আসামির সাজা ঘোষণার আগেই মালদা জেলা আদালত থেকে সেই বন্দি পালিয়ে যায়। আগস্ট 2014 খোদ আলিপুর সংশোধনাগার থেকে 3 বন্দি পালিয়ে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। পুলিশকে জখম করে পালিয়ে গেল আসামি, তাই খুঁজে পাওয়া গেল না, তার কি অন্য কোথাও চলে গেছে? অপরাধী, পুলিশ এবং শাসক দল, এই ত্রিকোণ যে প্রেম, এই ত্রিকোণ প্রেম ছাড়া হয় না। এগুলো একেবারে সামাজিক
অপরাধ, ক্রাইম, কিছু ক্রিমিনাল এই ধরনের কাণ্ড কারখানা করে। গুলাম রাব্বানির মতো মন্ত্রী বলছেন সরকারকে বদনাম করতে গুলি করা হয়েছে পুলিশকে। ডিজি বলছেন পুলিশকে একটা গুলি করলে 4টে গুলি করা হবে। দুষ্কৃতী যাদের ঠান্ডা করে দেওয়ার কথা তাদের সঙ্গে কি যুদ্ধে নামতে হচ্ছে প্রশাসন ও শাসককে? নেতা নেত্রীদের দাদাগিরিতেই কি ক্রিমিনাল ও সাধারণ মানুষের মিনিমাম ভয় ডরগুলো কমে যাচ্ছে? সম্ভ্রমের জায়গাগুলোই কি বারবার মার খাচ্ছে? শেষ কয়েক মাসেই একাধিকবার পুলিশের ওপর হামলা হয়েছে। শেষ কয়েক বছর প্রবণতা ক্রমশ বেড়েছে। তথ্যগুলো অস্বীকার করা যায় কি? নভেম্বর 2024 ঝামেলা থামাতে গেলে রিজেন্ট পার্ক থানার পুলিশ কর্মীকে মারধর করা হয়। 6 জানুয়ারি 2025 ডোমকলে স্কুলের বিক্ষোভ থামাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। 4 জানুয়ারি 2025 অন্ডালে শিশু মৃত্যুর কারণে অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। 4 নভেম্বর 2024 নিউ টাউনে বিসর্জনে অশান্তি রুখতে গিয়ে মার খান ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার। 31 অক্টোবর 2024 কালিয়াচকে সালিশি সভা আটকাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। শুধু হামলা নয়, হামলার জেরে পুলিশের মৃত্যুর ঘটনাও তো শেষ এক দশকে কম হলো না। গার্ডেন রিচের তাপস চৌধুরী, অমিতাভ মালিক, অমিত চক্রবর্তীদের প্রাণ গেছে। একই সঙ্গে একের পর এক ঘটনায় মরাল ডাউনও কি কম হচ্ছে না পুলিশের? দেখুন, বুঝতেই পারছেন ঘটনার ঘন ঘটা এবং এক মুখ্যমন্ত্রীকে কতগুলো অবতারে কতগুলো বিষয়কে অ্যাড্রেস করতে হচ্ছে। কিন্তু অত্যন্ত পারদর্শী এবং অত্যন্ত উঁচু দরের রাজনীতিক হলে কি হয় সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শেখার মতো। এদিন এতগুলো বিষয় নিয়ে বলছিলেন, গোয়ালপুকুর নিয়ে কিছু বললেন না, আরেকটা বিষয় নিয়ে কিন্তু বললেন। একজন প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি যেহেতু অন্য বিষয় তাই জন্য স্বাস্থ্য সচিব সবাইকে ছেড়ে দিলেন। সবাই ভাবলেন যে আরে তার একদম পুরো কনসেন্ট্রেশন তার ওপর। তিনি কোন প্রশ্নের উত্তর দিলেন? মোহন ভাগবত RSS প্রধান সম্প্রতি বলেছেন যে ওই 47-এর 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেলেও আসল স্বাধীনতা এসছে ওই রাম মন্দির প্রতিষ্ঠার দিন। এই বক্তব্যকেই মুখ্যমন্ত্রী পরিষ্কার করে রাষ্ট্রবিরোধী বলে তিনি দেখে দিলেন। কখন দাগলেন? যখন আর কয়েকদিন পর এ রাজ্যে ওই সরসংঘ প্রধান আসছেন, RSS প্রধান। এবার এই যে সমস্ত কিছু পরিষ্কার করে সবাইকে উঠিয়ে টুটিয়ে দিয়ে শুধু এই প্রশ্নটার উত্তর আলাদা করে দেওয়া, এটার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন? সর্বভারতীয় ক্ষেত্রে একটা বার্তা দিলেন, RSS প্রধানকে আসার আগে একটা বার্তা দিলেন, আর তার নিজস্ব সংখ্যালঘু ভোট ব্যাংককে একটা বার্তা দিলেন যে তাদের কথাটা তিনি সব সময় মাথায় রাখেন এবং তাদের বিষয়টা তিনি আলাদা করে ডিল করেন এবং যার জন্য তিনি RSS প্রধানের কথার আলাদা গুরুত্ব দিয়ে বিরোধিতা করলেন। এই এতগুলো বিষয় একটা, দুটো, তিনটে, চারটে বিষয় নিয়ে চারপাশে যখন ঝড় উঠছে তার মধ্যেও আসল জায়গাটায় নজর স্থির রাখতে পারাটাই রাজনীতির আসল পরিচয়।